নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়ে অনেকটা। তো এই যে মানে যে নেপালের সাথে বা অন্যান্য দেশের সাথে যে ট্রান্সশিপমেন্টের ব্যাপারগুলো ছিল, যেগুলো ল্যান্ডলক কান্ট্রি আর কি, নেপাল তো ল্যান্ডলক কান্ট্রি, বাদ বাংলাদেশের বর্ডারের থেকে এটা 45 কিলোমিটারের মতো একটা ভূমি, যেটা আমরা ব্যবহার করতাম ট্রান্সশিপমেন্টের জন্য, মানে নেপালও ব্যবহার করতাম, আমরা ব্যবহার করতাম। এখন নেপাল হয়তো এই রুটটা ব্যবহার করলে আমাদের মংলা বন্দরের সুবিধাটাও পেতে পারতো, তাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য সুবিধা, আমাদের পণ্য নেপালে রপ্তানি করার সুবিধা হয়। কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। যে আমাদের ভূমি ভারত গত কয়েক বছর তারা তো অনেক ব্যবহার করেছে, আমি বলবো এটা করিডোরের মতোই ব্যবহার করেছে, এপাশ ওপাশ বিভিন্ন ক্রিস ক্রস করে তারা ব্যবহার করেছে। এবং বাংলাদেশ এটার জন্য যে শুল্ক পাওয়ার কথা, যে টাকা পাওয়ার কথা, সেটা কিন্তু বাংলাদেশ সে অনুযায়ী পায়নি, খুব কম টাকা বাংলাদেশকে দিয়েছে। অথচ যদি আমরা দেখি যে সিঙ্গাপুর যে দেশটা, একটা ছোট একটা দেশ, সিঙ্গাপুর কিন্তু অর্থনৈতিকভাবে এত উন্নতি মানে লাভ করেছে, সেটা হচ্ছে তাদের যে সমুদ্র বন্দরকে ব্যবহার করতে দিয়ে, তাদের দেশের বিভিন্ন জায়গা ব্যবহার করতে দিয়ে, মানে তারা টাকা পাচ্ছে অন্য বিভিন্ন দেশ থেকে। ভারত যদি বাংলাদেশকে তার সাথে নিয়ে, মানে তাদেরও অর্থনীতি বাংলাদেশেরও অর্থনীতি, এই দুটোকে একসাথে বিবেচনা করত, তাহলে কিন্তু বাংলাদেশের এই ভূমি যে তারা ব্যবহার করেছে সেখানে আমাদেরকে অনেক বেশি টাকা তারা দিত। কিন্তু সেই টাকাটা কিন্তু তাদের বন্ধুপ্রতিম সরকার যখন ছিল আওয়ামী লীগ, তখনই কিন্তু তারা দেয়নি, তারা অনেকটা মানে তারা হেসে খেলে ব্যবহার করেছে। কিন্তু আমরা যে নেপাল একটা দরিদ্র দেশ, নেপাল একটা ছোট দেশ, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের বাণিজ্য বাড়বে বা সম্পর্ক বাড়বে, সেই জিনিসগুলোকেও ভারত মানে ঠেকিয়ে দিচ্ছে। তা আমার দৃষ্টিতে হচ্ছে যে নিরাপত্তা এই ইস্যুগুলোকে ভারত সামনে এনে বা বাণিজ্যিক ইস্যুটাকে তার উপরে ইম্পোজ করে, কিন্তু ভারত এটা চিন্তা করে না, বা আমাদেরও অনেকে এটা চিন্তা করে না যে বাংলাদেশের নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তা, বাংলাদেশের বাণিজ্য, ভারতের বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতি, ভারতের অর্থনীতি একে অপরের পরিপূরক, আন্তনির্ভরশীল। বাংলাদেশে যদি একটু মাসুদ কামালের কাছে যাই, হ্যান্ডশেক করছে, কথাবার্তা বলছে, 30 মিনিট 40 মিনিট বলছে, এতে আপনি ভাবতে শুরু করলেন সমস্যার সমাধান হয়ে গেছে। কেন ভাবলেন? ভাবার কি কারণ ছিল? ভাবার যে কোনো কারণই ছিল না, তারই নমুনা হলো এই ঘটনা। দেখুন, আমি আপনাকে একটা সহজ জিনিস বলি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প এর পাল্টা প্রতিক্রিয়া কি করেছে? চীন শুল্ক বাড়াই দিচ্ছে মার্কিন পণ্যের ওপর, বাড়ানোর পর ট্রাম্প আবার খেপে যে সেটা 104% করে দিচ্ছে, করছে তো। এখন চীন যদি কান্নাকাটি করতো, চীনে তো অনেক লোক সবাই মিলে একসঙ্গে মনে করেন কান্নাকাটি করলো, অনেক চোখের জল হলো, ওই জল ট্রাম্পকে উপহার দিল, তাতে কোনো লাভ হতো? হয়তো না। এখন কি হচ্ছে? একটা বাণিজ্য যুদ্ধ হচ্ছে। তো রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কে কিন্তু টানাপোড়েন থাকবে, রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কে কেবল প্রেম হয় না। তার মানে ভারত কি আপনাকে ভালোবাসতেছে তার প্রমাণ পাচ্ছেন আপনি একটার পর একটা? পাচ্ছেন না। এখন আপনি যদি মনে করেন যে আমার ভারতে ভালোবাসার দরকার নেই, আমি ভারতের সঙ্গে ফাইট করে চলব, অতি উত্তম, চলেন। তাহলে আপনি হাহাকার করেন কেন? করেন না হাহাকার। আপনি তো ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, তো করেন না। এখন যদি আপনি মনে করেন যে না আমার ক্ষতি হতে পারে, তাহলে আপনিও তার ক্ষতি করেন। ট্রান্সশিপমেন্টকে খালি ওনারা আমাকে দিছে, আমরা দিই নাই। ট্রানজিট একটা, ট্রান্সশিপমেন্ট একটা হলো করিডোর। ট্রানজিটটা হলো ওদের ভূমির উপর দিয়ে, আমি নেপাল যাব, আমার গাড়ি আমার ট্রাক ভর্তি মাল ওদের ভূমির উপর দিয়ে নেপাল গেলো, অল্প একটু রাস্তা তো চলে গেলো, দিস ইজ কল্ড ট্রানজিট। আর ট্রান্সশিপমেন্ট হলো আমার মালামাল আমার সীমান্তের এখানে যাবে, ভারতের একটা ট্রাক আমাদের সীমান্তে ঢুকবে, মালামালগুলো এই ট্রাক থেকে ওই ট্রাকে উঠবে, উঠে ভারতের ভূমিতে ভারতের ট্রাক দিয়ে মালামালটা নেপালের বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। মানে যার ভূমি তার যানবাহন, দিস ইজ ট্রান্সশিপমেন্ট। আর করিডোর তো জানিনি, যে মাঝখানে থামবে না, উপরে দেওয়া চলে যাবে, এটা করিডোর। এখন ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ওরা কিন্তু একটা শুল্ক পায় এখানে, তারা নিবে না, তারা আমাদেরকে যাইতে নেপাল, তাকে ট্রান্সশিপমেন্ট দেওয়াটা বিশ্ব বাণিজ্যের রীতি অনুযায়ী বাধ্যতামূলক। এটার মধ্যে বিশ্ব বাণিজ্য আছে তো। মনে করেন যে আমরা বলি না যে আপনার একটা জমি কিনা বাড়ি করতেছেন, আপনি বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা হবে না। এটা সারা দুনিয়ার নিয়ম বলছে যে আমার এখানে জমি আছে ভাই, আমাকে এখানে ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা তোমাকে দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম।
এখন নেপাল এমন একটা দেশ, তাকে আপনি যদি কোনো জায়গা না দেন, এটা ভারত কিন্তু এটা নেপাল বলতে পারে যে আমাকে তাহলে আমি কি তাহলে ভারতের কাছ থেকে সব কিছু আমার কিনতে হবে? আমি কি ভারতের বাইরের থেকে কোথাও কিনতে পারবো না? বাংলাদেশ থেকে কিনতে পারবো না? তো তোমাকে এই ট্রান্সশিপমেন্টটা দিতে হবে। এটা বিশ্ব বাণিজ্যের একটা নিয়মের মধ্যে আছে। এখন আপনি নিয়ম মানবেন না, আপনি কী করবেন? যেমন আন্তর্জাতিক যত নদী আছে, আন্তর্জাতিক নদীতে উজানের যে দেশ, সে চাইলেই নিজের ইচ্ছা মতো ওখান থেকে পানি প্রত্যাহার করতে পারবে না। এটা আন্তর্জাতিক নিয়ম। ভারতের নিয়ম মানে কোনো একটা নদীর ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর মতো ভালোবাসি, এই স্বামী স্ত্রীর ভালোবাসা দিতে দিতে আমি আর বার্গেন আমি করিয়ে দিব, আবেদন করব, কাকুতি মিনতি করবে, দেখা যাক যদি সেটা তাদের মানে দয়া হয়, হয়তো কিছু হবে, না হলে কি করবে জানি না। এক্ষেত্রেও আমি বরং বলি বাংলাদেশের হাতে কিছু পদক্ষেপ নেওয়ার মতো সুযোগ আছে। আমরা কি ওদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না? আমাদের মংলাবদ্ধ চিটাং বন্দর ওটা ইউজ করতেছে না, ওদের মালামাল এখানে নামে আমাদের ট্রাক দিয়ে তাদের এই আপনার এই ত্রিপুরা দিকে যাচ্ছে না? যাচ্ছে তো। এখন যদি বাংলাদেশ কালকে বলে আমিও দিব না ট্রান্সশিপমেন্ট, তখন দেখা যাবে যে কার বেশি ক্ষতি হয়, কার বেশি লাভ হয়। নিশ্চয়ই কিছু একটা হবে, আমি জানি না কী হবে। মানে আমি বলতে চাচ্ছি এইগুলিকে কূটনৈতিকভাবে হ্যান্ডেল করতে হবে। আহাজারি করার কোনো আমি মনে করি কোনো কাজের কাজ না। এগুলো বিমস্টেকে আমাদের সঙ্গে মিটিং হয়েছে, অথবা আমরা সব পেয়ে গেছি। অনেকের মধ্যে যে এরকম একটা মানে মানসিকতা অ্যাটিটিউড দেখেছিলাম, তাদের এখন বোঝা উচিত যে আসলে একটা মিটিংয়ে কোনো কিছু হয় না। একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে চলতে থাকে, এবং সেই সম্পর্কটা কি হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ডিপেন্ড করা হয়। আমাদের একটা বিরোধ মানে ব্যাপারটা প্রচার করা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে, একদম নির্দিষ্ট করে বলা হয়েছে। এই বলাটা কিন্তু তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়নি। এটা সম্মেলনের পরে, বিমস্টেক সম্মেলনের পরে বলা হলো যে মায়ানমারের জান্তা এটা ফেরত নেবে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো আসলে 10 লাখের মতো রোহিঙ্গা আছে। এদের একটা তালিকা মায়ানমার সরকারের কাছে আগে দেওয়া হয়েছিল, বেশ আগে দেওয়া হয়েছিল যে এরা মায়ানমারের নাগরিক। সেটা যাচাই বাছাই করে মায়ানমার সরকার বলেছে যে তার মধ্যে তারা 1,80,000-এর মতো তারা স্বীকার করছে যে এরা মায়ানমারের নাগরিক। এখনও কিন্তু বাকিদের স্বীকার করেনি। মাইন্ডেড বাকিরা যে ওদের নাগরিক, আমরা বলে ফেললাম কি বিবেচনায় প্রত্যাবাসন সম্ভব নয়। রাখান তো দখল করে আছে আরাকান আর্মি, ওখানে মায়ানমারের সামরিক জান্তার কোনো অবস্থান নেই, ওখান থেকে ওরা চলে গেছে। তাহলে আপনি আমাকে বলেন যে আমরা যে বলে ফেললাম যে এখানে ফেরত নিবে, ওই এলাকাটাই তো মায়ানমারের সরকারের নেই। তাই মায়ানমারের সরকারের সাথে আমি আলাপ করে ওই জায়গায় লাভ কি যে ওখানে ফেরত নিবে? আরাকান আর্মি এলাকা দখল করে আছে, আমি ওখানে ফেরত নিব কেমনে? এটা হচ্ছে আরও একটা বিষয়। আর আবারও বলছি যে 1,80,000 যে ফেরত নিবে এমন কোনো কথা নেই। 1,80,000-কে তারা তাদের নাগরিক হিসেবে স্বীকার করেছে মাত্র। এখন বাংলাদেশ কার সাথে নেগোশিয়েট করবে? মায়ানমারের সরকার বসে আছে, মানে তাদের রাজধানীতে তাদের দখল আছে, কিন্তু বেশিরভাগ জায়গায়, 60% বেশি জায়গায় মায়ানমারে তাদের নিয়ন্ত্রণ নেই। এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা স্বাধীনতাকামী গ্রুপ বা গণতন্ত্রকামী গ্রুপ, আমরা যাই বলি না কেন, তারা দখল করে বসে আছে। মায়ানমার সেনাবাহিনী পরাজিত হয়ে